আমরা কিছুক্ষণ আগে দেখলাম কেলভিন সাইকেল মানে C3 সাইকেল, যেখানে আমরা এই জিনিসটা দেখেছি যে কোনো একটা চক্রের মধ্যে যদি কার্বন ডাইঅক্সাইড এসে অ্যাড হয়, দিন শেষে ওই চক্রের শেষে কি উৎপন্ন হয়? শর্করা। ওকে, মানে একটা চক্র যেখানে কার্বন ডাইঅক্সাইড এসে অ্যাড হয়, যেখানে উৎপন্ন হয় শর্করা। দিস ইজ C3 সাইকেল, যেটা আমরা এর আগে দেখেছি। তো একটু বলে রাখি, সেটা হলো এই যে শর্করা, এটা কিন্তু বাইরে উৎপন্ন হচ্ছে। তোমরা যখন বইয়ের ছবিটা দেখবা, ছবিটা দেখার সময় এইরকম ছবিটা না, শর্করা। তো খেয়াল করে দেখবা এই যে এখানে 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 যে কেমিক্যালস গুলো আছে, এগুলো কিন্তু চক্রের বাইরের, এটা মাথায় রাখতে হবে। তো শর্করা, স্টার্চ, গ্লাইকোজেন, এগুলো কোথায় থাকে? চক্রের বাইরের। কিন্তু এগুলা এখানে যেগুলো থাকতেছে এগুলোই অ্যাকচুয়ালি C3 চক্রের। তো যাই হোক, তো আমরা এখানে কি দেখেছিলাম যে বায়ুমণ্ডল থেকে যখন কার্বন ডাইঅক্সাইড আসে, রাইবোলোজ 1,5 বিসফসফেট এর সাথে যুক্ত হয়। কে যুক্ত করে? রুবিস্কো। রুবিস্কো নামক একটা এনজাইম। হওয়ার পর এখানে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়, 3PG। তাই তো? তো আমরা দেখেছিলাম যে এটা 3 কার্বনের যৌগ এবং এটি হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ C3 চক্রের, তাই না? আরেকবার বলি, রাইবোলোজ 1,5 বিসফসফেট, 5 কার্বন। কয় কার্বন? 5 কার্বন। কার্বন ডাইঅক্সাইড কয় কার্বন? 1 কার্বন। দুইজন মিলে এসে এই যে 3 কার্বনের 2টা যৌগ উৎপন্ন করে। তো এই হলো আমাদের C3 সাইকেল। তো এখন আমরা একটা স্পেশাল বিষয় দেখব, সেটা হলো যদি কখনো এমন হয় যে টেম্পারেচার খুব হাই হয়ে গেছে পরিবেশের, কিংবা তীব্র আলো, পরিবেশে আলো খুবই তীব্র হয়ে গেছে, টেম্পারেচার হাই হয়ে গেছে, দুটো একই জিনিস বোঝাচ্ছে যে তাপমাত্রা যখন অনেক বেড়ে যায় কিংবা আলো অনেক বেড়ে যায়, তখন কি ঘটনা ঘটে? খেয়াল করে দেখো, টেম্পারেচার বাড়ুক আর আলো বাড়ুক, তখন কিন্তু পত্ররন্ধ্রগুলো ক্লোজ হয়ে যায়, পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায়? উদ্ভিদ কি চিন্তা করে? প্রস্বেদন কমায়, প্রস্বেদন কমায়। তাই তো, যখন টেম্পারেচার পরিবেশে অনেক বাড়ে এবং আলো অনেক তীব্র হয়, তখন কি হয়? পত্ররন্ধ্রগুলো ক্লোজ করে দেয় উদ্ভিদ, কারণ প্রস্বেদন তখন বেশি হবে। তো বেশি প্রস্বেদন হলে কিন্তু কি হবে? এটা উদ্ভিদের জন্য খারাপ। ফলে সে প্রস্বেদন কমানোর জন্য পত্ররন্ধ্রগুলো বন্ধ করে দেয়। তোমরা একটু দেখো তো, পত্ররন্ধ্র যদি ক্লোজ হয়ে যায়, তাহলে কি এখানে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড আসতে পারবে? পাতার ভেতর দিয়ে কি বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদে যেতে পারবে? পারবে না। তাহলে কার্বন ডাইঅক্সাইডের কি হবে? কি হবে? ক্লোরোপ্লাস্টে কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি হবে। ক্লোরোপ্লাস্টে কার্বন ডাইঅক্সাইড ঘাটতি হবে। কেন এই পুরো ঘটনাটা ঘটলো? টেম্পারেচার এবং আলোর তীব্রতা বাড়ার জন্য পত্ররন্ধ্রগুলো ক্লোজ হলো। পত্ররন্ধ্র ক্লোজ মানে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড আর উদ্ভিদে যাইতেই পারবে না। যখনই যাইতে পারবে না, তখন ক্লোরোপ্লাস্টে কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি দেখা দিবে। এই যে ঘাটতি দেখা দিল, তখন কিন্তু এই রুবিস্কো এনজাইম কিন্তু এখনো অপেক্ষায় আছে যে কার্বন ডাইঅক্সাইড আসবে, আসলে আমি তাকে এই চক্রের সাথে অ্যাড করে দেব। কিন্তু দেখে কার্বন ডাইঅক্সাইড আসতেছে না, তখন সে কি করবে? তখন রুবিস্কো এনজাইম উল্টা কাজ করবে। রুবিস্কো এনজাইম, এই দেখো, আগে কার্বক্সিলেজ কার্বন ডাইঅক্সাইড অ্যাড করতো, এখন সে কি অ্যাড করবে? অক্সিজেন অ্যাড করবে। তাহলে আমরা লিখি এখন C3 চক্রে অক্সিজেন সংযুক্ত করবে। প্রশ্ন হলো, এই অক্সিজেনটা কোত্থেকে আসলো? তাই না? কার্বন ডাইঅক্সাইড তো পত্ররন্ধ্র ক্লোজ থাকার জন্য উদ্ভিদের ভেতরে আসতেই পারতেছে না, তাহলে অক্সিজেনটা কোত্থেকে আসলো? তাহলে এটা একটা প্রশ্ন। প্রশ্নের উত্তর আছে, সেটা হলো, এটা যদি উদ্ভিদের কোষ হয় 24/7 কিন্তু উদ্ভিদ নিজে খায়, যে আমি এটা গ্লুকোজ তৈরি করছি, গ্লুকোজ থেকে আমি নিজের জন্য খাবো, এটিপি। এবং এই প্রক্রিয়ায় তোমরা তো জানো যে অক্সিজেন উৎপন্ন হয়। সরি, উদ্ভিদে অক্সিজেনটা কিভাবে আসে এটা আমরা একটু কথা বলি। সেটা হলো, উদ্ভিদ কিন্তু কার্বন ডাই অক্সাইড আসা বন্ধ হয়ে গেছে। কি আসা বন্ধ হয়ে গেছে? কারণ কি? পত্ররন্ধ্রগুলো বন্ধ, কার্বন ডাই অক্সাইড আসা বন্ধ হয়েছে। কিন্তু উদ্ভিদে মাটির নিচ থেকে কিন্তু পানি যাওয়া বন্ধ হয় নাই। কি যাওয়া বন্ধ হয় নাই?
পানি কিন্তু যাওয়া বন্ধ হয় নাই। তাহলে পানি যদি এখানে পৌঁছায়, কোথায়? ক্লোরোপ্লাস্টে পানি। সূর্যের আলো কিন্তু ঠিকই তীব্র এখন, তাহলে পানি ভেঙে কিন্তু তারা কি করতেছে, NADH প্লাস H প্লাস এবং ATP, এটা কিন্তু তৈরি হচ্ছে, তাই না? আমি আরেকবার সহজ করে বলছি, যখন অনেক উচ্চ তাপমাত্রা তৈরি হয় এবং তাপমাত্রা যখন অনেক তৈরি হয় এবং তীব্র আলো দেখা যায়, তখন কিন্তু উদ্ভিদ পত্ররন্ধ্র বন্ধ করে দেয়, যে কারণে কার্বন ডাইঅক্সাইড আসতে পারে না। কিন্তু মূল থেকে তো ঠিকই পানি আসে, মূল থেকে কি আসে? ঠিকই পানি আসতেছে। তাহলে সালোক সংশ্লেষণের তো দুইটা জিনিস অংশ নেয়, কার্বন ডাইঅক্সাইড এবং পানি। কার্বন ডাইঅক্সাইড থেকে আমরা গ্লুকোজ পাই, আর পানি থেকে আমরা এই শক্তিটা পাই, তাই তো? আমরা আগের বিক্রিয়াগুলো তো তাই দেখেছি। এখন তোমরা একটু দেখো যে এই যে শক্তি দুটো উৎপন্ন হলো, এরা তো এখন কি করবে? C3 সাইকেল চালাবে। ওরা দেখতেছে C3 সাইকেল বন্ধ, কারণ কি? কার্বন ডাইঅক্সাইড আসতে পারতেছে না। C3 সাইকেল বন্ধ, কারণ কি? কার্বন ডাইঅক্সাইডটা আসতে পারতেছে না। তখন এই শক্তিগুলো কি কোষের ভেতরে বাড়া শুরু করবে না? বাড়া শুরু করবে কিনা আরেকবার চিন্তা করো। সূর্যের আলো যখন অনেক বেশি হয়, তাপমাত্রা যখন অনেক বেশি হয়, পানি ঠিকই আসে উদ্ভিদে, কার্বন ডাইঅক্সাইড আসতে পারে না, পত্ররন্ধ্র ক্লোজ। পানি যদি আসে, পানি ভেঙে সূর্যের আলোতে ATP এবং NADPH উৎপন্ন হইতে থাকবে, তার মানে ফসফোরাইলেশন অংশটা চলতেই থাকবে, আলোক পর্যায়টা চলতেই থাকবে। আলোক নিরপেক্ষ পর্যায় বা কার্বন ডাইঅক্সাইডের যে বিজারণ, এই অংশটা চলবে না শুধু, কারণ কার্বন ডাইঅক্সাইড আসতেই পারে না। যদি আলোক পর্যায়টা চলতেছে, তাহলে এটা উৎপন্ন হতে থাকবে। তাহলে কোষের মধ্যে এগুলো বেড়ে যাবে কিনা? বেড়ে যাবে। আমাদের যখন অনেক টাকা পয়সা হয়ে যায়, আমরা ভুলভাল কাজ করি। আমাদের সম্ভাবনা থাকে আমরা কি করি, কোন একটা জায়গায় ঘটনা ঘটতেছে, ওখানে গিয়ে নাক গলানোর চেষ্টা করি, কারণ আমার অনেক টাকা আছে, আমার অনেক পাওয়ার আছে। তাহলে আমরা পরিবেশটাকে বিষাক্ত করে তুলি। ঠিক তেমনি কোষের ভেতরে যদি মাত্রাতিরিক্ত ATP, মাত্রাতিরিক্ত NADH প্লাস H প্লাস উৎপন্ন হয়, তাহলে এগুলো কোষের জন্য খারাপ, এগুলোকে খরচ করতে হবে। বুঝতে পারছো? সালোক সংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইডের ঠিকই অভাব হচ্ছে যখন তীব্র আলো এবং উচ্চ তাপমাত্রা, কার্বন ডাইঅক্সাইডের অভাব হচ্ছে। কিন্তু পানি যেহেতু ঠিকই আসতেছে, এগুলো অনেক বেশি উৎপন্ন হচ্ছে এবং এগুলো বেশি থাকা খারাপ, যে কারণে এগুলোকে খরচ করতে হবে। আর এগুলোকে খরচ করতে গেলে কোনো না কোনো বিক্রিয়া চালিয়ে এদেরকে খরচ করে ফেলতে হবে। তাহলে আমাদের টার্গেট হলো এটা খরচ করা। কি ঘটনা ঘটে এখন আমরা দেখি। তোমরা আমাকে বলো তো, পানি যখন ভাঙে, কার্বন ডাইঅক্সাইড তো আসতে পারতেছে না, পানি ভাঙলে অক্সিজেন উৎপন্ন হয় কিনা? তাহলে যত এগুলো বেশি উৎপন্ন হবে, অক্সিজেনও তত বেশি উৎপন্ন হবে কিনা? হবে। কিন্তু অক্সিজেনটা কি বাইরে হইতে পারবে? কার্বন ডাইঅক্সাইড যেমন আসতে পারতেছে না, অক্সিজেনটাও বাইরে হইতে পারবে না, কারণ কি? পত্ররন্ধ্র ক্লোজ। তার মানে উচ্চ তাপমাত্রা এবং তীব্র আলোয় কার্বন ডাইঅক্সাইড যেমন ঢুকতে পারে না, পানি তো ঠিকই ভাঙছে, অক্সিজেন উৎপন্ন হচ্ছে, এই অক্সিজেন ঠিকই বাইরে হইতে পারে না। তাহলে অক্সিজেন যদি বাইরে না হইতে পারে, তাহলে অক্সিজেনের পরিমাণ বাড়বে কিনা কোষের মধ্যে? বাড়বে। তাহলে এবার কি হবে? এই যে দেখো, এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে এখানে কে প্রবেশ করবে? অক্সিজেন। কারণ কোষের মধ্যে এখন অনেক অক্সিজেন, পানি ভেঙে ভেঙে অক্সিজেন বাড়ছে, অক্সিজেন আবার বাইরে হইতে পারতেছে না, কারণ পত্ররন্ধ্র ক্লোজ। তাহলে অক্সিজেনটাকেও খরচ করে ফেলবে। তাহলে দেখো, রাইবোলোজ 1,5-বিসফসফেটের সাথে অক্সিজেন যুক্ত হবে, কে যুক্ত করবে? রুবিস্কো, যেটা আমি যেখানে লিখছি। দেখো, রাইবোলোজ 1,5-বিসফসফেট, অক্সিজেন যুক্ত হবে, কে যুক্ত করতেছে এদেরকে? রুবিস্কো। কারণ সে কার্বন ডাইঅক্সাইড পায় নাই, অক্সিজেন ঠিকই বাড়তেছে। যেই না যুক্ত করে, এখানে কিন্তু খুব ইউনিক একটা ব্যাপার ঘটে। ইউনিক ব্যাপারটা কি? এইটা কিন্তু 5 কার্বন। রাইবোলোজ 1,5-বিসফসফেট কয় কার্বন? 5 কার্বন। এটাকে যদি আমরা ভাঙি, 3 কার্বন এবং 2 কার্বন করতে পারবো কিনা? 5 কার্বনকে আমরা 3 কার্বন এবং 2 কার্বন করতে পারবো কিনা? পারবো। তাহলে এবার দেখো তো, এটা যদি ভাঙি, আমরা কি করতে পারলাম? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড এবং 2 কার্বনের গ্লিসারেট উৎপন্ন করলাম, গ্লাইকোলেট উৎপন্ন করলাম। আবার দেখো, রাইবোলোজ 1,5-বিসফসফেট কয় কার্বন? 5 কার্বন। অক্সিজেনে কোনো কার্বন আছে? নাই। কিন্তু অক্সিজেন তো রাইবোলোজের সাথে এবার যুক্ত হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের বদলে। তাহলে নো কার্বন প্লাস 5 কার্বন, দুইজন মিলে এখন এই দেখো 3 কার্বনের একটা যৌগ উৎপন্ন করছে, দিস ইজ 3 কার্বন, আর 2 কার্বনের একটা যৌগ উৎপন্ন করছে, দিস ইজ গ্লাইকোলেট। তাহলে খুবই সিম্পল। এখন বলো তো, এই জিনিসটা কি
C3 চক্রে প্রবেশ করবে কিনা? আমরা তো জানি C3 চক্রের এটা প্রথম স্থায়ী পদার্থ, তাহলে এটা যেহেতু তৈরি হলো সে C3 চক্রে প্রবেশ করে ঠিকই শর্করা উৎপন্ন করে আবার চক্রটা ঘোরাইতে থাকবে। কিন্তু বাকি যে হাফ বা 2 কার্বন যেটা আছে এ তো আর প্রবেশ করতে পারতেছে না, তখন তাকে কি করতে হবে? কোনো না কোনোভাবে আমাকে 3 কার্বন হয়ে ফিরে আসতে হবে। কোনো না কোনোভাবে কি করতে হবে? আমাকে 3 কার্বনের যৌগ হয়ে ফিরে আসতে হবে। তো এই জন্য সে পরবর্তীতে এই ক্লোরোপ্লাস্ট থেকে বের হয়ে পারক্সিসোম এবং মাইটোকন্ড্রিয়ার ভেতরে যায়, গিয়ে ঘুরে আসে। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখি, যখন এটা 5 কার্বন ছিল এবং এখানে কার্বন ডাই অক্সাইড ছিল, দুইজন মিলে 6 কার্বন হতো না? 6 কার্বনের মধ্যে তখন 3 করে এটা 2টা হতো না? আর এখন কি হলো? এটা একটা হলো, এটা 2 কার্বনের একটা হলো। তাহলে শর্করা তৈরিটা কি কমে যাবে না? কারণ আগে 2টা হয়ে 2টাই যেতে পারতো, আর এখন একটা হইছে আর হাফ ওদিকে চলে যাচ্ছে, তাহলে শর্করা এখন অর্ধেক উৎপন্ন হবে কিনা? ইয়েস। তাহলে বুঝতে হবে যে এই প্রক্রিয়ায় আমরা যে প্রক্রিয়াটা পড়তেছি এই প্রক্রিয়ায় কি হয়? শর্করা উৎপাদন কমে যায়। এটা একটা ডিফারেন্ট প্রক্রিয়া। কখন? যখন টেম্পারেচার অনেক বেশি হয়, আলো যখন অনেক তীব্র হয়। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ফটো রেসপিরেশন। কেন রেসপিরেশন বলে? তোমরা জানো রেসপিরেশন শব্দের হলো অক্সিজেন গ্রহণ, কার্বন ডাই অক্সাইড ত্যাগ। তোমরা এটা জানো না? অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ। এই যে আমরা গ্রহণ করলাম, ত্যাগ করলাম, আমাদের রেসপিরেশন বা শ্বসন ঘটলো, রাইট? তাহলে এই ঘটনাটা দেখো, উদ্ভিদে কি এই ঘটনাটা ঘটে? উদ্ভিদ উল্টা, কার্বন ডাই অক্সাইড নেয়, অক্সিজেন ত্যাগ করে। কিন্তু এখন কি ঘটতেছে? এই দেখো, অক্সিজেন গ্রহণ করতেছে এবার উদ্ভিদ, পরবর্তীতে কি ত্যাগ করবে? কার্বন ডাই অক্সাইড ত্যাগ করবে। এই যে দেখো, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতেছে এখানে। আমি এটা একটু পরে দেখাবো। তাহলে দেখছো, তাহলে উদ্ভিদ এইরকম সিচুয়েশনে কি করতেছে? যখন টেম্পারেচার অনেক বেশি, আলো অনেক তীব্র, তখন উদ্ভিদ আমাদের মতো কাজ করতেছে। কখন? এই যে দেখো, এই দুইটা মানে তো আলো, তাপমাত্রা অনেক বেড়ে গেছে বা আলো অনেক তীব্র হয়েছে, তার মানে আলো বা ফটো। আর ঘটনাটা কি ঘটতেছে? অক্সিজেন গ্রহণ করতেছে, এবার উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতেছে। দিস ইজ কল্ড ফটো রেসপিরেশন, বা আলোর কারণে, অতিরিক্ত আলোর কারণে যদি তাদের রেসপিরেশন বা শ্বসন ঘটে, দিস ইজ কল্ড ফটো রেসপিরেশন। ফটো রেসপিরেশনের আরেক নাম কি? আলোক শ্বসন। আলোক শ্বসন মানে বেশি আলো হয়ে গেলে শ্বসন ঘটে এদের, মানে আমাদের মতো অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, তাই না? আর যদি এই জিনিসটা আপনি কারেকশন করেন, স্বাভাবিক অবস্থায় নিয়ে আসেন পরিবেশকে, তখন আর কিন্তু এটা ঘটবে না, তখন উদ্ভিদের ঘটনা ঘটবে, মানে শ্বসনের উল্টা ঘটনা ঘটবে, দ্যাট ইজ কল্ড সালোক সংশ্লেষণ। প্রিয় স্টুডেন্ট, এখন আমরা এখানে চলে আসি। রুবিস্কো 5 কার্বন, অক্সিজেনে কোনো কার্বন নাই, দুইজন মিলে কয় কার্বন? 5। তাহলে 3টা কার্বন এই যে দেখেন এদিকে চলে গেল, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হলো। আর তোমরা তো জানো ফসফোগ্লিসারিক অ্যাসিড কি করতে পারে? C3 চক্রে যাইতে পারে, সে গেল। কিন্তু বাকি যে 2 কার্বনের গ্লাইকোলেট, ও আর যাইতে পারে না। ও করে কি? এটা ছিল ক্লোরোপ্লাস্ট। হোয়াট ইজ দিস? ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট থেকে দিস ইজ কল্ড পারক্সিসোম। পারক্সিসোমে চলে আসে। তাহলে গ্লাইকোলেট বা 2 কার্বনের যৌগটা আসতেছে পারক্সিসোমে। সো দিস ইজ 2 কার্বন। এই গ্লাইকোলেটটা পারক্সিসোমে থাকে এনজাইমের কারণে গ্লাইসিনে পরিণত হচ্ছে। কিসে? গ্লাইসিন। ওকে, তো তোমরা এইভাবে মনে রাখবা, পার করার বিষয়টা তাদেরই থাকে যারা সিন বা পাপ করে। তাহলে পার করবো আমরা তাদেরকে, বলে না হাত ধরে পার করো, মানে কি? আমি পাপ করে ফেলছি, আমাকে সাহায্য করো, লাইক দ্যাট। তাহলে পারক্সিসোম সবসময় সিন থাকবে, দিস ইজ গ্লাইসিন। বলো তো গ্লাইসিন কোথায় তৈরি হয়? পারক্সিসোমে তৈরি হয়। তাহলে গ্লাইসিনটা এবার কি করবে? গ্লাইসিন যখন সে হয়ে যায় তখন সে মাইটোকন্ড্রিয়ায় চলে আসে। মাইটোকন্ড্রিয়ালে যে ম্যাট্রিক্স আছে দেখো, গ্লাইসিনটা এবার সেরিনে পরিণত হচ্ছে। কিসে? সেরিনে পরিণত হচ্ছে। তাহলে এখন প্রশ্ন হলো যে সেরিন কোথায় উৎপন্ন হয়? তাহলে এটা মনে রাখার ট্রিক হলো যে সেরিন, সিরি মানে হচ্ছে মেয়ে, রাইট? এই সেরি ফিমেল। তাহলে মায়ের সাথে ফিমেলের সম্পর্ক ভালো হবে। মাইটোকন্ড্রিয়ায় ফিমেল, মাইটোকন্ড্রিয়ায় সেরি। ক্লিয়ার? মাইটোকন্ড্রিয়ায় সেরি। তাহলে আমি আরেকবার বলি, পারক্সিসোমে গ্লাইসিন, তাই না? সিন করলে তো পার করার বিষয় আছে, আর মায়ের কাছেই তো সেরিন উৎপন্ন হচ্ছে, রাইট? তাহলে আমি আরেকবার বলছি, গ্লাইকোলেট পারক্সিসোমে যখন আসে সে গ্লাইসিনে পরিণত হয়। গ্লাইসিন মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স আছে, গ্লাইসিনটা আবার কিসে পরিণত হয়? সেরিনে। এই যে দেখো কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলো, দেখছো?
তাহলে এবার আমাকে বলো তো, এই প্রক্রিয়ায় অক্সিজেন গ্রহণ করতেছে আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছে। অক্সিজেন গ্রহণ, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ, এই দুটো মানে কি? রেসপিরেশন বা শ্বসন। তাহলে শ্বসন না এটা? ইয়েস। তাহলে এবার দেখো সেরিনটা আবার কোথায় যায়? এখানে যাইতে গেলে আবার পার হয়ে যেতে হবে পারক্সিসম দিয়ে। তাহলে সে আবার আসলে সেরিন। এবার সেরিনটা গ্লিসারেটে পরিণত হয়। কিসে পরিণত হয়? গ্লিসারেটে। খুব মজার ব্যাপার একটা জিনিস দেখেন, সেটা হলো যে আপনি যদি পারক্সিসমে যাই তৈরি করেন না কেন, সবসময় জি, গ্লিসারিন, গ্লাইসিন, জি গুলো উৎপন্ন হয়। তাহলে সেরিন তো মায়ে, সেরি মায়ে না, মা সেরি। সেরিটা আবার যখন এখানে আসে, এসে দেখেন সে গ্লিসারেটে পরিণত হয়েছে, এবং গ্লিসারেটটা পরবর্তীতে চলে যায় আবার কোথায়? ক্লোরোপ্লাস্টে। ক্লোরোপ্লাস্টে গ্লিসারেটটা গ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। গ্লিসারেটটা কিসে পরিণত হয়? গ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। এই যে পুরো প্রসেসটা যাওয়ার সময় সে কিন্তু 3 কার্বনের যৌগে পরিণত হয়। কয় কার্বনের যৌগে পরিণত হয়? 3 কার্বনের যৌগে পরিণত হয়। কি হয় জানেন? মানে ব্যাপারটা খুবই সিম্পল, সেটা হলো যে 2 কার্বন গেল, আর একটা 2 কার্বন আসলো, এই 2 কার্বন থেকে একটা কার্বন যখন বের হয়ে যায় 3 কার্বন হয়ে যায়। ওকে, এটা কয় কার্বন? 2 কার্বন আসলো, এটা আরেকটা আসলো, আসার পর 2 টোটাল কথা হলো 4 থেকে যখন একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায় তখন তো 3 কার্বনের যৌগ উৎপন্ন হবে, আর 3 কার্বনটা যখন এখানে পার হবে এই গ্লিসারেট হিসাবে, তাহলে এটা খুব চমৎকার ভাবে গ্লিসারিক অ্যাসিডে পরিণত হবে। আর তোমরা তো জানো যেই না গ্লিসারিক অ্যাসিডে সে পরিণত হবে, অমনে আবার C3 চক্রটাতে সে অংশ নেবে, দেন শর্করা উৎপন্ন হবে। তাহলে আমরা দেখলাম 5 কার্বন থেকে অলরেডি একটা 3 কার্বনের যৌগ যে কারণে এখানে অংশ নিতে পারতেছে, আর 2 কার্বনের যৌগটা ফিরে এসে 3 কার্বন হয়ে অংশ নিতে হচ্ছে। এই তো সিম্পল বিষয়। আর পুরো প্রসেসটাতে দেখো কতগুলো ঘটনা ঘটে। একটা হলো 3 কার্বনটা যখন অংশ নেয়, আর একটা 3 কার্বন মিসিং, যেটা আমরা C3 চক্রে দেখি, ফলে এখানে কিন্তু অর্ধেক হ্রাস পায়। আবার দেখো বাকি অর্ধেক 2 কার্বন যাচ্ছে, আরো 2 কার্বন যাচ্ছে, সেখান থেকে আবার একটা কার্বন বের করা হচ্ছে। তার মানে কার্বন লস এই প্রসেসগুলোতে হচ্ছে। তার মানে এখন যেটা হবে, আরো কিন্তু সালোক সংশ্লেষণের হার কমে যাওয়া শুরু করবে। তারপর সে এখানে চলে আসলো, আসার পর কি হইলো? পুরা সালোক সংশ্লেষণে যে এন্ড প্রোডাক্ট বা শর্করা তৈরিটা একবারে খুবই অনেক ভয়ঙ্কর ভাবে কমে যায়। বাট উদ্ভিদ কিছু না কিছু তো শর্করা উৎপন্ন করতেছে। অক্সিজেন গ্রহণ করার পরেও কি উদ্ভিদ কিছু শর্করা গ্রহণ করলো না? তৈরি করলো না? এই পাশে যাওয়ার পরেও কি উদ্ভিদ কিছু শর্করা তৈরি করলো না? করলো। এই যে অল্প হলেও শর্করা উৎপন্ন করতেছে, উদ্ভিদ ওই সময় বেঁচে থাকতেছে। তাহলে তীব্র আলো এবং উচ্চ তাপমাত্রায় উদ্ভিদ শর্করা তৈরি করে, বাট কম উৎপন্ন করে। এক্ষেত্রে শর্করা উৎপন্ন প্রক্রিয়াকে আমরা 2টা ভাগে ভাগ করি, C3 এবং এই যে এই পার্টটা দেখতেছেন, এই পার্টটাকে বলা হচ্ছে ফটো রেসপিরেশন। ফটো রেসপিরেশনে 3টা অঙ্গাণু অংশ নেয়, ক্লোরোপ্লাস্ট, পারক্সিসোম এবং মাইটোকন্ড্রিয়া। ওকে, ক্লোরোপ্লাস্ট থেকে 2 কার্বনের যৌগটা এখানে যায়, আর পারক্সিসোমে যারাই উৎপন্ন হয় তারা গ্লাই দিয়ে শুরু। এই দেখো গ্লাই, এটা গ্লাই। পারক্সিসোমে যে তৈরি হয়, পার করার বিষয় আসলে সিন, দ্যাট মিন্স গ্লাইসিন। গ্লাইসিন যখন মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে চলে আসে, মাইটোকন্ড্রিয়া মানে হচ্ছে মা, তাহলে এখানে মার কাছে মেয়েই তো উৎপন্ন হবে, সেরি উৎপন্ন হবে, সো এখানে সেরিন উৎপন্ন হয়। সেরিনটা আবার এখানে যায়, আর আমরা তো জানি পারক্সিসোমে সবসময় গ্লাই উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? গ্লাই। দিস ইজ গ্লিসারেট। আর গ্লিসারেট মানেই 3 কার্বনের যৌগ। গ্লিসারেট এখন পার হবে ক্লোরোপ্লাস্টে, আমি 3 কার্বনের যৌগ হয়ে ফিরে আসছি, মা আমাকে দেখো, আমাকে এখন অংশ নিতে দাও C3-তে। 3 কার্বনের যৌগটা গ্লিসারেট, গ্লিসারেট এবার গ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়, হয়ে দেখো শর্করা উৎপন্ন করতেছে। রাইট? তাহলে এখন আমাদের প্রথম যাই, ফটো রেসপিরেশন প্রক্রিয়াতে কার্বন ডাইঅক্সাইড তো ঢুকতে পারতেছে না ভেতরে, তাই না? কারণ পত্ররন্ধ্র বন্ধ। অক্সিজেন যেমন উৎপন্ন হচ্ছে, অক্সিজেনও বের হতে পারছে না, তাহলে অক্সিজেন ভেতরে বাড়ছে। পানি ভেঙে যেহেতু অক্সিজেন উৎপন্ন হচ্ছে, তাহলে পানি ভেঙে এগুলোও বেশি বেশি উৎপন্ন হচ্ছে। তাহলে দেখো এই যে তুমি যখন ঘোরায় নিয়ে আসতেছো বারবার, তখন কিন্তু তোমার এইটা একটু কমা শুরু করতেছে, এটিপি গুলো খরচ হওয়া শুরু করতেছে, আর অক্সিজেনও তো কমতেছে। তাহলে কোষ দেখো অতিরিক্ত শক্তি, অতিরিক্ত অক্সিজেন থেকে বেঁচে গেল। তাহলে ফটো রেসপিরেশন ঘটাতেই হবে, কারণ কোষের ভেতরে কার্বন ডাইঅক্সাইড না ঢুকলেও যে পানি ভাঙার প্রক্রিয়া হয় এবং যে এন্ড প্রোডাক্টগুলো তৈরি হয়, এগুলো কোষের জন্য খারাপ। কোষ সেগুলোকে কি করতেছে? খরচ করতেছে, শক্তিগুলোকে খরচ করতেছে ঘুরিয়ে ফিরিয়ে। যে এই প্রসেসগুলো করতে গেলে তো শক্তি লাগবেই, তাহলে শক্তিগুলো খরচ হচ্ছে। 2 নম্বর হচ্ছে অক্সিজেন যে বেশি উৎপন্ন হয়েছিল, সেই অক্সিজেনকে ওখানে ঢুকিয়ে খরচ করে ফেলতেছে। এরপরে একটা সময় গিয়ে হয় টেম্পারেচার কমে যায়, আলোর তীব্রতা কমে যায়। যখন এরা কমে যায়
তখন আবার নতুন করে এই ফটো রেসপিরেশন থেকে শিফট করে অনলি এইটা ঘটে, তখন আর এই পার্টটা ঘটবে না, রাইট? তাহলে আমি এক কাজ করি, আমি 1 মিনিটের মধ্যে পুরো প্রসেসটা আরেকবার ব্যাখ্যা করি। ফটো রেসপিরেশন হলো এমন একটা প্রক্রিয়া যেখানে রেসপিরেশন ঘটে ফটোর জন্য, ওকে, ফটোর জন্য বা আলোর জন্য। এখানে কয়টা অংশ নেয়, কয়টা যৌগ অঙ্গাণু অংশ নেয়? 3টা। তো যেটা হয়, আর ইউবিপি তো অপেক্ষা করতেছে কার্বন ডাই অক্সাইডের জন্য, কিন্তু আজকে আসছে অক্সিজেন। দুইজন মিলে 2টা যৌগ উৎপন্ন করে, একটা 3 কার্বনের, একটা 2 কার্বনের, কারণ এরা 5 কার্বনের যৌগ আর এদিকে কোনো কার্বন নাই। 3 কার্বনের যৌগ খুব ইজিলি C3 চক্রে অংশ নিতে পারে, নিয়ে গ্লুকোজ উৎপন্ন করতে পারে, দিস ইজ গ্লুকোজ। কিন্তু 2 কার্বনের যৌগ, দিস ইজ গ্লাইকোলেট, রাইট? তাকে আসতে হয় এখানে, এসে এই গ্লাইকোলেটটা কিসে পরিণত হয়? সিন বা পাপ, কারণ এটা পারঅক্সিজেন, পারঅক্সিসোম। তাহলে পারঅক্সিসোমেই তো সিন হবে, রাইট? দিস ইজ গ্লাইসিন। গ্লাইসিন পার হয়ে যায় মার কাছে, দিস ইজ গ্লাইসিন। আর তোমরা জানো মার কাছে আসলে সেরি বা মেয়েতে পরিণত হয়, সো দিস ইজ সেরিন। সেরিন আবার এখানে চলে যায়, সেরিন যদি এখানে চলে যায় তাহলে তোমরা তো জানো যে পারঅক্সিজম সবসময় গ্লাই দিয়ে শুরু হয়, সো দিস ইজ গ্লিসারেট। আর তোমরা তো জানো গ্লিসারেট 3 কার্বনের, গ্লিসারটা এই যে এখানে চলে আসে, গ্লিসারেট, গ্লিসারেট থেকে গ্লিসারিক অ্যাসিড বা ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়ে C3 তে জয়েন করে, সিম্পল অ্যাজ দ্যাট। এই পুরো প্রক্রিয়ায় কি হয়, এই যে পানি ভেঙে যে শক্তিগুলো উৎপন্ন হলো এদেরকে আমরা খরচ করতে পারলাম, পানি ভেঙে যে অক্সিজেন উৎপন্ন হলো এটাকে আমরা খরচ করতে পারলাম। এই যে অক্সিজেনের খরচ, আর পুরো প্রসেসে প্রচুর পরিমাণে এটিপি খরচ হচ্ছে, NADPH খরচ হচ্ছে। বাহ, চমৎকার। আচ্ছা, এটাকে কেন আমরা শ্বসন বলছি? কারণ এই যে অক্সিজেন গ্রহণ করতেছে আর এই যে এখানে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছে, অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগকে বলা হয় শ্বসন। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। আর ফটো রেসপিরেশনটা খুব ভালো করে পড়তে হবে, কয়টা অঙ্গাণুতে, কোন অঙ্গাণুতে কি হচ্ছে, কতটুকু চালক সংশ্লেষণ কমে যাচ্ছে, এই জিনিসগুলো ভালো করে দেখবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।